Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেখো, আগের ক্লাসে আমরা ইকোনমিক্সের ফাইন্যান্সিয়াল মার্কেটটা পড়ছিলাম। সেখানে আমরা দিলাম কিছু মানি মার্কেট সম্পর্কে জানলাম, কিছু আমরা কল মানি মার্কেট, কিছু সংগঠিত, কিছু অসংগঠিত মানি মার্কেট সম্পর্কে জেনেছিলাম। তো আগের ক্লাসে আমাদের এগুলো হয়েছিল। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা বলেছিলাম যে ট্রেজারি বিল থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে। ওকে, তো ট্রেজারি বিল জিনিসটা কি? তো ট্রেজারি বিল সম্পর্কে আমাদের জানতে গেলে আগের ক্লাসে আমরা পড়লাম কল মানি মার্কেট, যেখানে খুব কম সময়ের জন্য যে ঋণ গ্রহণ করা হয়ে থাকে সেটা জেনারেলি 1 থেকে 14 দিনের মধ্যে হয়ে থাকে। ওকে, ট্রেজারি মানি বিল যে স্বল্প সময়ের ধার দেওয়ার জন্য সরকারের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ট্রেজারি বিল। দেখো, দুটোর মধ্যে পার্থক্য, কল মানি মার্কেট আর ট্রেজারি মানি বিলের মধ্যে পার্থক্য একটাই, একটা হয় দুটো ব্যাংকের মধ্যে স্বল্প সময়ের জন্য ঋণ নেওয়া হয়, সেটা হচ্ছে কল মানি মার্কেটের মধ্যে পড়ে। আর যদি এই ঋণটা কোনো সরকার বা গভর্নমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, তো স্বল্প সময়ের জন্য যদি গভর্নমেন্ট কোনো কিছু ধার নিয়ে থাকে সেটাকে আমরা ট্রেজারি বিল বলবো। এটা কিন্তু এর বেসিক পার্থক্য। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যদি গভর্নমেন্টের রিলেটেড কিছু হয় তখন কিন্তু সেটাকে আমরা বলবো ট্রেজারি মানি বিল। ওকে, সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার দেখো, অর্থনীতিতে অর্থের যোগান নিয়ন্ত্রণ করতে আর সুদের হার নিয়ন্ত্রণ করতে ট্রেজারি বিলের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এবার সরকার ট্রেজারি বিল বিক্রি করে বাজার থেকে টাকা তোলে এবং বিনিময়ে ম্যাচুরিটি হলে সুদ সমেত টাকা সরকারকে ফিরিয়ে দিতে হয়। এটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর যে গভর্নমেন্টের যে ঋণপত্রের ব্যাপারটা, কয়েকটা কথা বলেছিলাম। ঋণপত্রের ব্যাপারটা কি? ঋণপত্রটা জেনারেলি যদি গভর্নমেন্ট ঋণপত্র একটা লং টার্মের জন্য দিয়ে থাকেন, যদি গভর্নমেন্ট শর্ট টার্মের জন্য কোনো কিছু বিলকে বিক্রি করে, যে ওপেন মার্কেট অপারেশন যেটাকে বলে, খোলা বাজারে কার্যকলাপ, যে সরকারের যে ঋণপত্র হয়ে থাকে সেটা লং টার্মের জন্য হয়ে থাকে। আর সেই সরকারের ঋণপত্রটা যদি শর্ট টার্মের জন্য বা কম দিনের জন্য হয়, তখন তাকে বলা হয় ট্রেজারি বিল। ওকে, কনসেপ্ট সকলে ক্লিয়ার করো। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এমসিকিউ করতে গিয়ে কিন্তু আমাদের ডাউট হবে। এই ট্রেজারি বিলটা প্রথমবার 1877 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রথম এই ট্রেজারি বিলের ব্যবহার শুরু করে। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেজারি বিল প্রথমবার 1877 ব্যাংক অফ ইংল্যান্ড চালু করে। তাহলে এর গুরুত্বটা কি, কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল? যদি কখনো কোনো একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু সেই সময় যদি ব্যাংকের হাতে টাকা না থাকে, তখন ব্যাংক কি করতে পারে, সেটা একটা লং টার্মের জন্য না নিয়ে একটা শর্ট টার্মের জন্য কোনো কিছু ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ সরকারের একটা ডেফিসিট দেখা দিল, সেই ডেফিসিটটা সরকার পূরণ করতে চায় এবং সেই পূরণ করার জন্য একটা লং টার্ম কোনো কিছু ঋণ না নিয়ে যদি একটা শর্ট টার্মের জন্য কোনো ব্যাংকের কাছ থেকে অথবা অনেকগুলো ব্যাংকের সাথে একসাথে যদি কোনো কিছু ঋণ নিয়ে থাকে, সেটাকে আমরা অ্যাজ এ ফর্ম অফ ট্রেজারি বিল বলে থাকবো। ওকে, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু ট্রেজারি বিল
কাকে বলে জিনিসটা কিন্তু বোঝার জন্য। দেখো, ভারত প্রথম ট্রেজারি বিল ব্যবহার করে 1917 অক্টোবর মাসে, যখন প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভারত কবে প্রথমবার, তখন 1917 ভারত পরাধীন ছিল, অর্থাৎ পরাধীন ভারতে প্রথমবার ট্রেজারি বিল ব্যবহৃত হয় 1917 সালে। এবার এই ট্রেজারি বিল জেনারেলি দু ধরনের হয়, একটা সাধারণ ট্রেজারি বিল আর একটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত, অর্থাৎ যেটাকে আমি বলি অ্যাডহক। তোমাদের অ্যাডহক ব্যাপারটা বলেছিলাম, যদি কোনো কিছু অস্থায়ী কোনো কিছু নির্মিত হয় তখন তাকে অ্যাডহক বলা হয়। বিভিন্ন সময় অ্যাডহক যেমন কিভাবে বলতে পারি আমরা, বিভিন্ন এই বাজেটের সময় বিভিন্ন কমিটি গঠন করা হয়, তৎকালীন কমিটি, অর্থাৎ বাজেট সংক্রান্ত যখন আলোচনা সমাপ্ত হয়ে যাবে সেই কমিটিটা ভেঙে দেওয়া হবে। অথবা বলেছিলাম জাতীয় পতাকা সম্পর্কিত এরকম অ্যাডহক কমিটি, অর্থাৎ জাতীয় পতাকার যখন সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে তখন এই কমিটিটা ভেঙে যাবে, সেগুলোকে আমরা অ্যাডহক বা অস্থায়ী কমিটি বলে থাকি। ওকে, কেন্দ্রীয় সরকার সাধারণত ট্রেজারি বিল দেন সাধারণ মানুষ, ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেজারি বিল সাধারণ মানুষের কাছ থেকে টাকা বা ডিপোজিটকে কালেক্ট করার জন্য, ওকে, টাকা ডিপোজিটকে কালেক্ট করার জন্য বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল কর্পোরেশন বা সংস্থার কাছ থেকে সরকার চাইলে কিন্তু এই ট্রেজারি বিলগুলো দিয়ে থাকে। এবার ট্রেজারি বিল দেওয়া হয় রিজার্ভ ব্যাংকের মাধ্যমেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ কোনো সময় চাইলে আমরা সরকারি ঋণপত্র বা সরকারি ট্রেজারি বিল ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারি, অথবা আমরা যদি চাই ট্রেজারি বিল রিজার্ভ ব্যাংকের কাছ থেকেও কালেক্ট করতে পারি। এই দেখো, রিজার্ভ ব্যাংকে দিয়ে থাকে, দেখো অ্যাডহক ট্রেজারি বিল। মানে অ্যাডহক কেন দেওয়া হয়? এই যে অ্যাডহক কথাটা বললাম, যে সরকারের হয়তো কোনো সময় টাকার ডেফিসিট হলো, সেই সময় সরকার কি করবে, শর্ট টার্মের জন্য কিছু ঋণ রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নেবে। এই জন্য রিজার্ভ ব্যাংকে সরকারের ব্যাংকও বলা হয়ে থাকে, বা সরকারের ব্যাংকার হিসেবে কিন্তু রিজার্ভ ব্যাংক কাজ করে থাকে, যেটা আমরা রিজার্ভ ব্যাংকের কাজ যেখানে হবে নেক্সট চ্যাপ্টারে আমরা এটা সম্পর্কে আবার জানবো। ভারতে মূলত 5 ধরনের ট্রেজারি বিল দেওয়া হয়, সেগুলো 1491, 182 এবং 364 দিনের ট্রেজারি বিল। ট্রেজারি বিল জেনারেলি হয়ে থাকে একটা 14 দিন, 28 দিন, 91 দিন, 182 দিন এবং 364 দিনের ট্রেজারি বিল জেনারেলি। ট্রেজারি বিল, এই ডেটটা আমাদের মনে রাখতে হবে, ক ধরনের ট্রেজারি বিল জেনারেলি হয়ে থাকে এটা আমাদের মনে রাখতে হবে, আর কত কত দিন। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের পক্ষে দেখো ট্রেজারি বিল দিয়ে থাকে রিজার্ভ ব্যাংক, তাই কোন রকম আমানতের সমস্যা, কোন রকম অনাদায়ের সমস্যা, অর্থাৎ কারো কোন রকমের যদি ডিসপিউট থাকে সেগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক তার সমাধান করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কারো টাকা মেরে নেওয়া বা কোনো কিছু ডুবে যাওয়া এরকম কোনো সম্ভাবনা থাকে না। তো এই ক্ষেত্রে সরকার কি হয়, অনেকটা যারা ডিপোজিটার হয়ে থাকে তারা কিন্তু মানে কোন রকম সমস্যার মধ্যে থাকে না, বা কোন রকম দ্বিধার মধ্যে থাকে না যে তাদের টাকা ডুবে যেতে পারে। ওকে, নেক্সট দেখো, এবার এই ট্রেজারি বিল অংশগ্রহণকারী তালিকার মধ্যে কারা কারা এই ট্রেজারি বিল অ্যাকসেপ্ট করে তার তালিকা আমাদের রয়েছে। আমরা প্রথমেই বললাম রিজার্ভ ব্যাংক, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এর মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক, মানে আমাদের যে ভারতের যে স্টেট ব্যাংক রয়েছে এটাকে কিন্তু রিজার্ভ ব্যাংকের সাথে কম্পেয়ার করা হয়ে থাকে, কারণ এরা এখন যেভাবে কাজ করে, রিজার্ভ ব্যাংক চিরকাল স্টেট ব্যাংক যেভাবে কাজ করে রিজার্ভ ব্যাংকের মতো সমান গুরুত্ব সহকারেই কাজ করে। ওই জন্য স্টেট ব্যাংকে যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে তার টাকা খুবই সিকিউর অ্যাজ রিজার্ভ ব্যাংকের মতো। এই জন্য স্টেট ব্যাংকের মানে ইউজার বলো বা গ্রহীতার পরিমাণ সব থেকে বেশি হয়ে থাকে। আর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যাদের যাদের স্পেশালাইজ পারমিশন রয়েছে তারাও কিন্তু এই ধরনের ট্রেজারি বিল পাস করতে পারে। আর এছাড়া কিছু রাজ্য সরকার এবং তাদের কিছু অনুমোদিত সংস্থা থাকে যারা আদার অ্যাপ্রুভ বডির মধ্যে থাকে, যদি সেই সংস্থাগুলোকে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য সংস্থা তাদেরকে অনুমোদন দিয়ে থাকে, তবেই কেবলমাত্র তারা কিন্তু এই ধরনের ট্রেজারি বিল পাস করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এছাড়া ভারতের এসবিআই ডিসকাউন্ট এবং আর্থিক ঘর, যাদেরকে আমরা
এসবিআই ডিএফএইচআই বলে থাকি, ডিসকাউন্ট আমি বলেছিলাম যে আগের দিনে এটা বলেছিলাম যে অনেকে এসবিআই এর দেখবে বিভিন্ন ধরনের ব্রাঞ্চের মতো থাকে। এসবিআই দেখবে স্মল ফিনান্স থাকে, এসবিআই হাউজিং লোন থাকে। এগুলো কি করে থাকে, পার্টিকুলার কোনো না কোনো একটা এসবিআই এরই অংশ হিসেবে কাজ করে, কিন্তু যে যার একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করে থাকে সেই সব সংস্থা। এছাড়া এসটি এসটিসিআই, যেটাকে ভারতের সিকিউরিটিজ ট্রেডিং কর্পোরেশন বলা হয়, যেগুলো ভারতের বিভিন্ন ধরনের, যে তুমি কোনো জায়গায় যে টাকা রাখছো তার সিকিউরিটি বা তুমি যে সে টাকাটা যাতে তোমার ডুবে না যায় সেই রকম সংস্থা একটা হয়ে থাকে এসটিসিআই, ভারতের সিকিউরিটি ট্রেডিং কর্পোরেশন। তারাও কিন্তু ট্রেজারি বিল পাস করতে পারে। আর এছাড়া বিভিন্ন সংস্থা যেমন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি কর্পোরেশন, জিআইসি, ইউটিআই, নাবার্ড, আইডিবিআই, আইএফসিআই, এসব সংস্থাগুলো আগের দিনই এদের ফুল ফর্ম আমাদের বলেছিলাম। তারা এবং আইসিআইসিআই ব্যাংক, যেটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, যারা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লোন থাকে এরা করতে পারে, এরা ট্রেজারি বিল। কর্পোরেট সংস্থা বলতে যেমন টাটা, রিলায়েন্স, যেসব সংস্থা থাকে তারা করতে পারে। সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, যাদের কাছে হিউজ পরিমাণে একটা টাকা থাকে বা যাদের অ্যামাউন্ট ট্রাস্টেড হয়ে থাকে, যেমন এই অক্ষয় কুমার, সোনু সুদ, যেরকম বড় বড় লোক রয়েছে যারা একটা সমাজে একটা বিভিন্ন স্থান দখল করে, বা যাদের মানে টাকা পয়সার পরিমাণ খুব বেশি, বা এই সেফ আলী খান, তাহলে সেই সব লোকেরাও কিন্তু করতে পারে। আর কিছু বিদেশি সংস্থা যাদেরকে আমরা ফিল্ডস বলে থাকি, ফরেন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টর, যেসব বিদেশি সংস্থা থাকে এরা চাইলেও কিন্তু এই ধরনের ট্রেজারি বিল পাস করতে পারে। তাহলে মোটামুটি আমাদের মনে রাখতে হবে, ট্রেজারি বিলে অংশগ্রহণ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যারা পারমিশন পায়, কিছু অন্যান্য অ্যাপ্রুভড বডি থাকে, কিন্তু এসটিসিআই মানে ভারতের সিকিউরিটি ট্রেডিং কর্পোরেশন, বিভিন্ন সিকিউরিটির ক্ষেত্রে যে তোমার টাকা তুমি কোথাও বা বাইরে থেকে কোনো কিছু এক্সপোর্ট করছো বা ইম্পোর্ট করছো সেগুলো দেখাশোনার জন্য এই সিকিউরিটি ট্রেডিং কর্পোরেশন থাকে। ওকে। আর বিভিন্ন সংস্থা এলআইসি, জিআইসি, ইউটিআই, নাবার্ড, এরাও কি করতে পারে, এরাও কিন্তু এই ধরনের ট্রেজারি বিল পাস করতে পারে। ওকে, চলো, এর মধ্যে কারো কোনো ডাউট, কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে নেক্সট নেক্সট যাচ্ছি আমি, যে বাণিজ্যিক বিল। বাণিজ্যিক বিল কাদেরকে বলা হয়, যে কমার্শিয়াল বিল, বাণিজ্যিক বিলকে আমরা বলতে পারি কমার্শিয়াল বিল বা বিডিএস, যেটাকে বলা হয় বিল ডিসকাউন্টিং স্কিম বলা হয়ে থাকে। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, খুব ভালোভাবে শুনবে, যে বাণিজ্যিক বিল, যেটাকে কমার্শিয়াল বিল, আর বিআরএস কাকে বলা হয়। এই বিআরএস এর সাথে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ, তোমরা যদি কেউ দেখে থাকো, একটা ওই স্ক্যাম 1991, 1992 একটা বেরিয়েছিল, যে ওয়েব সিরিজ একটা বেরিয়েছিল, কেউ যদি দেখে থাকো, বা একটা মুভি বেরিয়েছিল দেখবে, বিগ বুল বলে একটা মুভি বেরিয়েছিল, তোমার বলো, অভিষেক বচ্চনের একটা বিগ বুল বলে বই বেরিয়েছিল, কেউ যদি দেখে থাকো তাহলে কিন্তু সেখানে এই বিডিএস সম্পর্কে, বিআরএস সম্পর্কে অনেক কিছু কথা রয়েছে। তো জিনিসটা কি আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখো, তো মুদ্রার বাজার, যেটাকে মানি মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই কমার্শিয়াল বিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট বা দলিল হিসেবে বলা হয়ে থাকে। দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মানি মার্কেটের ক্ষেত্রে এই যে কমার্শিয়াল বিল বা বাণিজ্যিক বিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার বা দলিল হিসেবে আমরা বলে থাকি। এই বিল হলো একটা হস্তান্তরের বিল, মানে এ বিল অফ এক্সচেঞ্জ। মানে কি, যদি কোনো একটা সেক্টরের বা কোনো একটা ক্ষেত্রের টাকা অন্য একটা জায়গায় আমরা যদি ট্রান্সফার করতে চাই, তাহলে অ্যাজ এ ফান্ড ট্রান্সফার যখন করব, মানে তোমার কাছে হয়তো 1,00,000 টাকা আছে, তুমি সেই টাকাটা তোমার একটা বন্ধুকে দিলে, অ্যাজ এ ক্যাশ না দিয়ে তুমি কি করলে, সেটা একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করলে, তাহলে সেটা আমার অ্যাজ এ এক্সচেঞ্জ হয়ে গেল, তুমি তাকে পাঠিয়ে দিলে। কিন্তু তুমি যদি সেই জায়গায় একটা বিআরএস চালু করো, তাহলে কি হবে, সেই টাকাটা কিন্তু তোমাকে আবার 6 মাসের মধ্যে তোমার বন্ধুকে রিটার্ন করতে তুমি বাধ্য থাকবে। মানে কি, মানে সাপোজ কি,
যে তুমি 1 লক্ষ টাকা কোনো একটা বন্ধুকে দিলে, দিয়ে তাহলে সে যদি সেই টাকাটা না দিতে পারে, তাহলে সেই টাকাটা কিন্তু তার কাছ থেকে তুমি তার সম্পত্তির মাধ্যমে কিন্তু কালেক্ট করতে পারো। তাহলে এই বিআরএস জিনিসটা হয়ে থাকে কার মধ্যে? জেনারেলি হয় দুটো ব্যাংকের মধ্যে। তাহলে একটা ব্যাংক যদি আরেকটা ব্যাংকের এগেনস্টে বিআরএস ইস্যু করে এবং অন্য ব্যাংক যদি সেই বিআরএসটা ঠিক টাইমে ফেরত দিতে না পারে, তাহলে সেই সেকেন্ড ব্যাংকের সম্পত্তি কিন্তু ফার্স্ট ব্যাংকের বাজেয়াপ্ত করে নিতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে সুজাতা, পূজা, কার্তিক? বিআরএস ব্যাপারটা সেটা একটা ব্যাংকের ক্ষেত্রেই হয়। বলো বলো। আরেকবার বলুন তো স্যার। যদি এরকম যে হয়তো যে টাকাটা পাঠাচ্ছে যে হয়তো একটা ব্যাংকে দুজনের আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কি হবে? একটু ভালো করে বলো, কথাটা কেটে যাচ্ছে, বল। না স্যার, বলছি যে যে আপনি বলছিলেন না যে একটা ব্যাংক মানে দুজনের আলাদা 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 ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, এরকম কিছু বলছিলেন তো? তো ওইটা না না বলছি না, আমি যদি বলছি, একটা আলাদা থাকে। ওকে দেখো, আমি বলছি যে একজনের ক্ষেত্রে সাপোজ দুটো ব্যাংক আছে, একটা এ ব্যাংক রয়েছে আর একটা বি ব্যাংক রয়েছে। এ ব্যাংক কি করলো? বি ব্যাংকের এগেনস্টে একটা বিআরএস ইস্যু করলো। ওকে, বিআরএস ইস্যু করে দিল। এবার বি ব্যাংক কি করলো? 6 মাসের মধ্যে সেই টাকাটা এ ব্যাংককে ফেরত দিতে পারলো না। তখন বি ব্যাংকের যে সম্পত্তি থাকবে সেটা কিন্তু এ ব্যাংক হাতিয়ে নিতে পারবে, বা এ ব্যাংকের সম্পত্তির সাথে বি ব্যাংকের সম্পত্তি কিন্তু অ্যাড হয়ে যাবে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। এইটাকে বিআরএস বলে। তাহলে এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি কি করবে? তো এ ব্যাংকের টাকা মেটানোর জন্য তুমি সি ব্যাংক থেকে লোন নিয়ে ডি ব্যাংকে দিয়ে দিতে পারো। আবার সি ব্যাংকের যে ঋণটা হবে সেটা ডি ব্যাংকের কাছ থেকে নিয়ে করে দিতে পারো। দেখবে যারা এরকম যে মানে কি বলবো, ধার করে করে অনেকে দেখবে ব্যবসা করে, এর কাছ থেকে ধার নিয়ে তাকে দেয়, তার কাছ থেকে ধার নিয়ে একে দেয়, কিন্তু তারটা ঠিক ভালোভাবেই চলে যায়। ওটা বুঝতে পারছো? এই স্ক্যাম যে হয়েছিল 1992 তে, যে স্ক্যামটা হয়েছিল, এই স্ক্যামটাই হয়েছিল যে অভিষেক বচ্চন যে এটা দেখিয়েছে, ওখানে স্ক্যাম যেটা হয়েছিল সেখানে পার্টিকুলার এই স্ক্যামটাই হয়েছিল। ব্যাপারটা বোঝা গেছে একবার? হ্যাঁ। ওকে, দেখো, এই জন্য যে এই মানে বিআর একটা ইস্যু করে তাকে বলা হয় ড্রয়ার, মানে নিয়ে থাকে তাকে বলা হয় ড্রয়ার, অর্থাৎ একজন প্রস্তুত করে যে সই করে তাকে বলা হয় ড্রয়ার। আর যেই সংস্থাকে নির্দেশ দেওয়ার জন্য, অর্থ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে বলা হয় ড্রয়ি। তাহলে একজন হবে ড্রয়ার, একজন হবে ড্রয়ি। তাহলে যে যে প্রস্তুত থাকবে দেওয়ার জন্য সে ড্রয়ার, মানে আমি ইস্যু করি, তাহলে এ ব্যাংক এখানে ড্রয়ার, আর যাকে দেওয়া হলো বি ব্যাংক এখানে ড্রয়ি। এবং এই বিলটির জন্য অর্থ পান যিনি এই বিলটির জন্য অর্থ পেয়ে থাকবেন তাকে বলা হবে পেয়ী। তার মানে দেখো, ইস্যু গুলো কিভাবে হবে? ব্যাংক টু ব্যাংক ইস্যু হবে, কিন্তু এই বিলটার জন্য মাঝখানে একজন কমিশন পাবে। মানে কি হলো? সাপোজ ধরো যে এ ব্যাংক বি ব্যাংকে 100 টাকার এরকম ড্রয়ার দিল, যেটা বি ব্যাংকের কাছে 100 টাকা ড্রয়ি হিসেবে গেল। এবার এটার জন্য এ ব্যাংক ডাইরেক্ট বি ব্যাংকে না করে দুজন ব্যাংকের মধ্যে এরকম ট্রানজেকশন করতে গেলে সবসময় ব্যাংকের প্রয়োজন নাও হতে পারে। তখন কি হয়? মাঝখানে একজন কমিশন খাওয়ার জন্য, মানে কমিশন হিসেবে থাকে। মানে সে কি করবে? যে এই বিআরএস ফর্মটা তুলবে, কিন্তু একটা ব্যাংকের নাম হিসেবে তুলবে। মানে সাপোজ ধরো এ ব্যাংক বি ব্যাংকের মধ্যে বিআরএস ইস্যু হবে, সেখানে আমি একজন ব্যক্তি সি, গিয়ে আমি এ ব্যাংককে বললাম যে এ ব্যাংক বি ব্যাংকে দাও, কিন্তু আমি মাঝখানে আমি গিয়ে বললাম যে তোমাদের দুজনের মধ্যে যে এরকম এক্সচেঞ্জটা হবে সেটা আমার থ্রু দিয়ে হবে। তাহলে আমি কি করব? মাঝখানে একজন মিডিয়েটরের মতো কাজ করব, মানে যেটাকে কমিশনের ব্যাপার বলা হয়। বুঝা গেছে যে কমিশন খাওয়ার মতো ব্যাপার। তাহলে সেই যে ব্রোকার যেটাকে বলা হয়, সে ব্রোকার যদি না থাকে তাহলে এ আর বি এর ব্যাংকের মধ্যে বিআরএস ইস্যু খুব কম পরিমাণে হবে, কিন্তু যদি একজন ব্রোকার থাকে তাহলে ব্রোকারের জন্য কিন্তু বিআরএস ইস্যুটা বেশি পরিমাণে হবে। আর যত বেশি ইস্যু হবে তাতে দুজনেই লাভবান হবে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এই যে কমিশন যে খাচ্ছে তাকে আমরা বলবো পেয়ী। বোঝা গেছে? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এই বিল ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক উভয়ের জন্যই প্রয়োজন থাকে, এবং বিলের ম্যাচুরিটি নির্দিষ্ট সময় থাকতে পারে এবং আবার নাও থাকতে পারে। যদি ইস্যু করার পরে বলে যে আমি শর্ট টার্মের জায়গায় একটু লং টার্মের জন্য দেবো,
সেভাবেও দিতে পারে, সেগুলো ডিপেন্ড করে দুটো ব্যাংকের মধ্যে। এবার এই বাণিজ্যিক বিল পূর্ণতা প্রাপ্তির পূর্বে অর্থ পেতে গেলে বিল ডিসকাউন্ট পদ্ধতিতে যেতে হবে, এতে কম অর্থ পাওয়া যায়। এই বিল ডিসকাউন্ট পদ্ধতিটা কি, দেখবে তুমি একটা কোনো কিছু এফডি করলে, ফিক্সড ডিপোজিট করলে, এবার ফিক্সড ডিপোজিট করার পরে বলা হয় যে তুমি যদি 5 বছরের জন্য একটা কিছু টাকা ফিক্সড ডিপোজিট করলে, এবার যদি তোমার কোনো কারণে টাকাটা যদি আর্জেন্ট প্রয়োজন হয়, তাহলে তুমি বললে যে 2 বছর পরে তুমি সেই টাকাটা চাইলে, তখন কি হবে, তোমাকে কি পুরো টাকাটা দেবে, বা যেই টাকাটা তুমি পেতে সেই টাকাটা দেবে? সেই টাকা কিন্তু দেবে না, তোমার কিন্তু অনেকটা টাকা কেটে নিয়ে তোমাকে ফেরত দেবে। কারণ কি, সাপোজ কি হয়, তুমি সাপোজ টোটাল 1 লাখ টাকা জমা রেখেছিলে, এবার তুমি ইন্টারেস্ট হয়ে ম্যাচুরিটি পেয়ে সেই টাকাটা হয়তো 3 লাখ টাকা হতো, তাহলে 2 লাখ টাকা তুমি অ্যাজ এ মানে 1 লাখ টাকা রেখেছিলে, তুমি 2 লাখ টাকা পেতে, তাহলে তুমি অ্যাজ এ ইন্টারেস্ট হিসেবে 1 লাখ টাকা পেতে পারতে 10 বছরে। তাহলে পার মান্থের হিসেবে তোমার সেটা কত হবে, যে পার মান্থ তুমি সাপোজ ধরো 2000 টাকা করে তুমি অ্যাজ এ ইন্টারেস্ট পেতে পারো। এবার তুমি যদি সেটা 2 বছর পরে তুলে নাও, তুমি কিন্তু যে টাকাটা তুমি অ্যাজ এ ইন্টারেস্ট হিসেবে পাবে, তার থেকে কিন্তু অনেক কম টাকা পাবে। তুমি তোমার আসল টাকাটা ঠিক পেয়ে যাবে, কিন্তু তোমার যে ইন্টারেস্ট যেটা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু অনেক টাকা কম পাবে। এটাকে বলে বিল ডিসকাউন্ট পদ্ধতি। এই জন্য এফডি ভাঙলে, যে ভাঙবে তার কিন্তু অনেকটাই লস হয়ে থাকে। ওকে, এই জন্য এফডি বা ফিক্সড ডিপোজিট অনেক ভেবে চিন্তে করতে হয়, কারণ ফিক্সড ডিপোজিট ভাঙলে কিন্তু আমাদের লস অনেকটাই খেতে হয়। ওকে, সুপ্রিত কিছু বলবে? ম্যাচুরিটির আগে যদি তোলা হয়, হুম, বলো বলো। বলছি ম্যাচুরিটির আগে যদি টাকাটা তুলে নেওয়া হয়, টাকাটা তুলে নেওয়া হয়, বলো তারপরে। না বলছি যদি ম্যাচুরিটির আগে যদি টাকাটা তুলে নেওয়া হয়, তাহলে কি এটা হয়? হ্যাঁ অবশ্যই, সেটা তখনই বিল ডিসকাউন্ট পদ্ধতিতে যাবে। ম্যাচুরিটির আগে যদি টাকা তুলে নিতে চাও, তাহলে যে টাকার জন্য ব্যাংক যেই পারপাসে ইনভেস্টমেন্টটা করেছিল, সেটা তো ব্যাংক সাকসেসফুলি পাবে না, তাহলে সে তোমাকে কি করে সেই টাকাটা পুরো টাকা দেবে? সে তখন তোমার অবশ্যই একটা ফাইন বা চার্জ করবে, তখন বিল ডিসকাউন্ট পদ্ধতিতে তোমাকে কম টাকা দেওয়া হবে। এটা যদি এফডি ভাঙো, তখন দেখবে এই জিনিসটাই হয়। ঠিক আছে, আচ্ছা। বাণিজ্যিক বিল ডিসকাউন্ট হয়, আসল ছিল কতটা? আসল তুমি পেয়ে যাবে। আসল নিয়ে কখনোই ব্যাংকের ক্ষেত্রে আসল কখনোই আটকাবে না, তুমি ইন্টারেস্ট যেটা পাওয়ার কথা সে থেকে অনেক কম টাকা পাবে। সাপোজ তোমার ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল 10% ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল, এবং তুমি যদি এমনি অ্যাকাউন্টে রাখো, সেই জায়গায় হয়তো 5% পেতে, বিল ডিসকাউন্ট পদ্ধতিতে তুমি কিন্তু ইন্টারেস্টটা হয়তো 2% পাবে বা 1.5% পাবে, অনেক রিডিউসড রেটে পাবে। ব্যাপারটা বুঝেছো? তার মানে তুমি যদি এমনি জেনারেল অ্যাকাউন্টে টাকা রাখো, তাহলে সেভিংস অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে যদি 3% সুদ থাকে, বিল ডিসকাউন্ট পদ্ধতিতে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের থেকেও কম পার্সেন্ট রেটে তুমি সুদ পাবে। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো, জমা দেওয়ার সার্টিফিকেটের বাজার, থেকে সার্টিফিকেট অফ ডিপোজিট আর সিডি বলা হয়ে থাকে। সেই সিডি ব্যাপারটা কি, যে জমা দেওয়ার সার্টিফিকেট হলো নির্দিষ্ট সময়ের জন্য বাজারি দলিল, এ মার্কেটেবল ডকুমেন্ট ফর দ্য টাইটেল টু এ টাইম ডিপোজিট ফর এ স্পেসিফাইড পিরিয়ড। যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি যদি একটা সার্টিফিকেট সরকারের কাছে জমা দাও, অর্থাৎ সিডি হলো একটা নির্দিষ্ট পত্র, যেটি ব্যাংক বা অন্যান্য সংস্থার অর্থ জমা দেওয়ার বিনিময়ে পাওয়া যায়, এবং সিডি হলো বাজারের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ তুমি কি করতে পারো, সার্টিফিকেট অফ ডিপোজিটের মাধ্যমে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি মার্কেট থেকে টাকা তুললে, মানে তুমি ব্যাংক থেকে টাকা না নিয়ে সার্টিফিকেট অফ ডিপোজিট থেকে তুমি মার্কেট থেকে, যে কোনো একটা কারো কাছ থেকে, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো সংস্থা নয়, কোনো একটা ব্যাংকের কাছ থেকে তুমি অ্যাজ এ সিডি বা সার্টিফাইড ডিপোজিট মার্কেটে, সেখানে তোমার একটা ফিক্সড ডিপোজিট থাকবে, মানে একটা ইস্যু থাকবে, যার মাধ্যমে কি করবে, তুমি টাকাটা নিতে পারবে। মানে সেটা ব্যাংক থেকে লোন ব্যাপারটা নয়, লোনের থেকে একটু অন্যভাবে। ওকে, সেইটাকে বলা হবে ফিক্সড ডিপোজিট। তাহলে এর মধ্যে পার্থক্য কি, যখন সিডি দেওয়া হয় বা তোমার কমার্শিয়াল ডিপোজিট যেটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা যে দাম লেখা থাকে তার থেকে কম দামে হয়। দেখো এখানে কোনো জায়গায় লেখা থাকবে, হ্যাঁ, যখন এই যে সিডি দেওয়া হয়, যেই দাম তার উপরে লেখা থাকে, তার ফেস ভ্যালু তার থেকে কম দামে হয়। মানে তুমি যদি
কোনো কিছু সিডি হিসেবে বা কমার্শিয়াল ডিপোজিট হিসাবে, সার্টিফিকেট অফ ডিপোজিট হিসাবে 100 টাকা নাও, কিন্তু তার ভ্যালু কিন্তু তোমার কাছে কম হবে, মানে সেটা 90 টাকার ফেস ভ্যালু হবে। মানে যে 10 টাকা বেশি দিয়ে তুমি কিনছো সেটা কিন্তু অ্যাজ এ কমিশন হিসেবে হয়ে যাবে। ওকে, তার মানে জিনিসটার দাম লেখা থাকবে 90 টাকা, কিন্তু তোমাকে কিনতে হবে 100 টাকা। এটা হচ্ছে সিডি বলা হচ্ছে। এই সিডি দেওয়া হয় কখনো কোনো ব্যক্তিকে, সংস্থাকে, কোম্পানিকে বা কর্পোরেশন বা অচি সংস্থা, মানে কিগুলো ট্রাস্ট ফান্ড হয়ে থাকে, তাদেরকে শুধু সিডি দেওয়া হয়। যেগুলো বড় বড় সংস্থা হয়ে থাকে তারা দেখবে, যদি যেমন ধরো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে, আইসিআইসিআই ব্যাংক যখন সিডি কোনো জায়গা থেকে ইস্যু করবে, সেই সিডির ক্ষেত্রে দেখো একটা রিস্ক কি ব্যাপার থাকে জানো, যে এই জায়গায় কোনো রকম তুমি যদি কোনো কিছু লোন নিতে যাও, তোমাকে একটা মর্গেজ রাখতে হয় বা একটা গ্যারেন্ডার রাখতে হয়, কিন্তু সিডির ক্ষেত্রে কোনো রকমের গ্যারেন্ডার লাগে না। এই জন্য একটা ডিসকাউন্টের ব্যাপার থাকে। যেমন লটারির ক্ষেত্রে ভাবো, যে কেউ যদি 1000 টাকা বা 100 কোটি টাকার লটারি জিতে, তাকে কিন্তু 100 কোটি টাকা কোনো দেওয়া হয় না, তার থেকে কিন্তু কম দেওয়া হয়, কিছু ট্যাক্স কাটা হয়। বা কারো যদি 100 কোটি টাকার মানে ব্ল্যাক মানি থাকে, সে দেখবে কোনো না কোনো লোককে দিয়ে সে টাকাটা হোয়াইট করার চেষ্টা করে। দেখবে যারা যারা হচ্ছে লটারি কাটে তারা কিন্তু এটা করে থাকে। তাহলে কি করে, যে সাপোজ একটা লোক 100 কোটি টাকা জিতেছে, এবার সেই লোকটা যদি পুরো টাকাটা তুলতে যায় বা নিজের অ্যাকাউন্টে নিতে যায়, তখন ইনকাম ট্যাক্স দিতে হবে। তখন সেই টাকাটা কি করবে, 10 জনের মধ্যে কম কম করে ডিস্ট্রিবিউট করে টাকাটা তুলে নিতে পারে। তাহলে সেই জিনিসগুলো কিন্তু এই সিডির মাধ্যমে হয়ে থাকে, যেগুলোকে কমার্শিয়াল ডিপোজিট বলা হয়। এর মধ্যে আরো এক রকমের উদাহরণ দিতে পারি তোমাদের। দেখবে এই যে খুচরো পয়সা দেখবে সে বাটা বলে থাকে। তুমি 100 টাকার নোট দিলে, যখন 100 টাকার তোমাকে কয়েনে খুচরো দেবে, দেখবে 90 টাকা দেবে বা 92 টাকা দেবে বা 89 টাকা দেবে, একটা বাটা বলে একটা ব্যাপার ইউজ করা হয়। সেটা কিন্তু এরকম সিডির মতো এক্সাম্পল। বোঝা গেছে সবার কি বললাম? সুপ্রিত, সুজাতা, বলছি হ্যাঁ স্যার। সিঁড়িটা বলো বলো কি হয়? বলো বলো ভালো করে বলো। সিঁড়ি নিয়ে লাভ কি হয় তাহলে? সিডি নিয়ে লাভ বলতে, তোমার যেটা ব্ল্যাক মানি আছে, একটা তোমার হঠাৎ করে 10 দিনের জন্য 100 কোটি টাকার দরকার পড়ে গেল, বা তুমি চাইছো এমন কিছু একটা জায়গায় টাকা নিতে, তার এগেনস্টে তুমি কোনো গ্যারেন্টি দিতে চাইছো না। এই টিরম মোদির ব্যাপারটা বলো, তুমি তার এগেনস্টে কোনো গ্যারেন্টার দিতে চাইছো না, তখন তোমাকে সিডি তুলতে হবে। তখন তুমি যদি ব্যাংকের কাছে গিয়ে লোন চাও, ব্যাংক তখন গিয়ে তো তোমাকে বলবে যে তোমাকে এর এগেনস্টে কিছু মর্গেজ রাখতে হবে। তুমি কোনো মর্গেজ রাখতে চাইছো না, তুমি বললে যে আমি 10 দিন পরে দিয়ে দেবো, মুখের কথা হবে না। এটা ব্যাপারটা হচ্ছে অনেকটা মুখের কথার মতো। এগুলা ব্যাংক রিস্ক নিয়ে থাকে সিডির মাধ্যমে। ব্যাংক কি করবে, হ্যাঁ বলবে আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, কোনো গ্যারেন্টি দিতে হবে না, কিন্তু আমি যে 100 টাকা দিচ্ছি আমাকে 10 টাকা তুমি যখন ফেরত দেবে আমাকে 110 টাকা হিসেবে ফেরত দেবে। সেই 10 টাকা কিন্তু ব্যাংকের ইনকামের মধ্যে পড়বে, মানে এই জায়গায় কোনো গ্যারেন্টার থাকবে না। ব্যাপারটা বোঝা গেছে? লাভটা বুঝলে তো, একটা হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হয়েছে, কিন্তু তুমি ব্যাংকের প্রসেসিং এর মধ্যে যেতে চাইছো না, ঝামেলার মধ্যে যেতে চাইছো না, তখন তুমি সিডি নেবে। বুঝা গেছে সুপ্রিত? হ্যাঁ স্যার, বুঝা গেছে। ওকে, এই দেখো এই জন্য বলা আছে এর কিন্তু কোনো স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট বা সময় আমানত বাজারের মাধ্যমে নির্ধারিত হয় না। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, দেখো কত টাকা দিচ্ছে, কি করছে, কোনো কিছু কিন্তু নির্ধারিত নয়। অর্থাৎ এটা শুধুমাত্র বাজারের মাধ্যমে নির্ধারিত হবে, কিন্তু কত টাকা হবে, কত টাইমের মধ্যে ফেরত দিতে হবে, এগুলো কিন্তু কোনো কিছু নির্ধারিত থাকে না। এটা বোঝা গেছে? এটা হলো একটা নির্দেশপত্র যেখানে ব্যাংক অন্য সংস্থার টাকা জমানোর বিনিময়ে পেয়ে থাকে। মানে এটা কিন্তু টোটালি ব্যাংকের রিস্কের মধ্যে থাকে। এবার যদি ভাববে তাহলে ব্যাংক কেন রিস্ক নেবে, তাহলে ব্যাংক যদি রিস্ক না নেয় তাহলে ব্যাংক লাভ পাবে কি করে, তাই না? এই জন্য খুব গুরুত্বপূর্ণ, সিডি যেটা দেওয়া হয় তার ফেস ভ্যালু কিন্তু কম দামে হয়। তাহলে সিডিতে লেখা থাকবে যে 100 টাকার সিডি আমি নিচ্ছি, কিন্তু তার জন্য অরিজিনালি পে করতে হবে 110 টাকা বা 120 টাকা। সবার ক্লিয়ার হোয়াট ইজ সিডি? ওকে, এবার দেখো বাণিজ্যিক পেপার বা কমার্শিয়াল পেপার কাকে বলে। দেখো কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পেপার তাকেই বলে যখন মুদ্রার বাজার থেকে কম সময়ের জন্য
ঋণ নেওয়া হয় তখন তাকে বাণিজ্যিক কাগজ বলা হয়ে থাকে, যেগুলোকে বলা হয় কমার্শিয়াল পেপার। কিন্তু এই জায়গার মধ্যে একটা ট্রিক ব্যাপার আছে, সিডি যেমন সিপি যেরকম দেওয়া হয়, কমার্শিয়াল পেপার দেওয়া হয় নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার পরে অঙ্গীকার পত্র থাকে। অর্থাৎ সিপি আর সিডির মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো, যে সিডির ক্ষেত্রে কোন রকমের কিন্তু নির্দিষ্ট সময়সীমা থাকে না, কিন্তু সিপির ক্ষেত্রে, কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। ওকে, বেসিক পার্থক্য এটাই। মানে যে একটা প্রভিশনারি নোট থাকে, যেই টাইমের মধ্যে তাকে টাকাটা কিন্তু ফেরত দিতেই হবে, এটা কিন্তু এখানের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য। এই সিপি নেওয়া হয় যখন কম সময়ের জন্য ঋণ নেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু একটা অঙ্গীকার পত্র থাকবে যে এই টাইমের মধ্যে তোমাকে ফেরত দিতে হবে। তাহলে এই জায়গার ফেস ভ্যালু বলো, যা বলো, সবকিছু একটা মানে আইনের মাধ্যমে হবে, আর ওই জায়গায় কিন্তু কোন রকম আইন বা রুলস রেগুলেশনের বাইরে ওই জিনিসটা হয়ে থাকবে। এই জন্য ওখানে রিস্ক বেশি থাকে এবং লাভও বেশি থাকে। তাহলে যদি কোম্পানি ফেরত দেয় তাহলে ব্যাংকের লাভ, আর যদি কোম্পানি ফেরত না দিয়ে যায় তখন নীরব মোদী। সবাই বুঝবে, ঠিক আছে? এবার এই সিপি যেটা হয় সেটা দু ধরনের হয়। একটা হয় সরকারি সংস্থা, যেটাকে আমরা পিএসইউ বলি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। মনে করো তোমরা যখন এই বিভিন্ন নবরত্ন সেক্টর গুলো পড়েছিলে, তখন তোমাদের মনে করো পিএসইউ কথাটা বলেছিলাম, মনে পড়ছে? স্যারও পড়িয়েছিল পিএসইউ কথাটা, আছে মনে আছে সবার? পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, কিছু তো রিপ্লাই দাও, মনে আছে না মনে নেই? তাহলে আমি বলবো আবার। স্যার আরেকবার আচ্ছা, বলে দিন দেখো স্যার কিছু আরেকবার। ওকে, কিছু সরকারি সংস্থা, আচ্ছা, কিছু সরকারি সংস্থা হয় যেগুলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং হয়। মানে তোমাদের মনে করে যে সেলের কথা বলেছিলাম, ওএনজিসির কথা বলেছিলাম, এইসব সংস্থাগুলো কি হয়, যে লাভের জন্য কি হয়, সরকার তাদের উপর বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করে থাকে। অর্থাৎ তাদের পার্টনারশিপ বা তাদের যে মালিকানা সেটা পাবলিকের হাতেই থাকে, বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টর মানে কোনো একটা মালিকের হাতে থাকে, কিন্তু গভর্নমেন্ট কি করে, সেই জায়গায় বেশি গুরুত্ব আরোপ করে। অর্থাৎ সেই জায়গাকে বেশি পরিমাণে ঋণ দিয়ে থাকে, সেই জায়গা থেকে কি করে বেশি পরিমাণে তারা লাভ করবে, সেই মানে সেই জিনিসগুলো কিন্তু ভেবে থাকে। সেইগুলোকে বলা হয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে যাদের উপর সরকার গুরুত্ব আরোপ করে সেই জায়গাগুলোকে তোলার জন্য। কারণ সেই জায়গাগুলো যদি ওঠে তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল যে হাইক হবে সেটা কিন্তু সারা দেশের মধ্যে বেনিফিশিয়াল হবে, বা সবাই সেখানে উপকৃত হবে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যেমন সেল বলেছিলাম, ওএনজিসি বলেছিলাম, তারপরে আরো বলো বিভিন্ন ওই যে পেট্রোকেমিক্যাল যে সংস্থাগুলো রয়েছে, বিল বলেছিলাম, তাই তো? সেই সংস্থাগুলোকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলে। জেনারেলি যেসব নবরত্ন কোম্পানিগুলো হয়ে থাকে প্রায় সবগুলোই পিএসইউ এর আন্ডারে পড়ে, পাবলিক সেক্টর আন্ডারের মধ্যে প্রায় সমস্ত সংস্থাগুলোই পড়ে। এবার বোঝা যাচ্ছে সবার পিএসইউ জিনিসটা কি? আর যেগুলো বেসরকারি সংস্থা, টিসিএস, হ্যাঁ বলো। বলছি বাবা অ্যাটমিক রিসার্চ এটা কি এরকম সংস্থা? ভিল, হ্যাঁ, ভিল এর মধ্যে পড়বে, ভিল তোমার পিএসইউ এর মধ্যে পড়বে, ঠিক আছে? আর টিসিএস যদি বলি, রিলায়েন্স যদি বলি, সেগুলো প্রাইভেট সেক্টরের মধ্যে পড়বে। ওকে, দুটোর পার্থক্য এটাই। যে জায়গায় গভর্নমেন্ট তার নিজস্ব শেয়ার একটা রাখবে বা তাদের উপর গুরুত্ব দেবে, আমাদের ইন্ডাস্ট্রি ক্লাসটা স্যার বলেছিল, ভালোই তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতেই বলেছে, বারবার বলছি একটু প্রিভিয়াস রেকর্ডিং গুলো দেখো, যদি না দেখো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর এখনকার গভর্নমেন্ট জবের এক্সাম পুরোপুরি কনসেপ্টের উপর হচ্ছে, শুধু দু চারটে লাইন ওয়ান লাইনার মুখস্থ করে এক্সামে কিন্তু কিচ্ছু লিখতে পারবে না। কয়েক নাম্বার পাবে, 140 যাবে, 50 যাবে, ওই 70, 60, 70-এর কাছে কিন্তু কখনোই যাবে না। কাছাকাছি যেতে গেলে, পাস করতে গেলে, একটা চাকরি পেতে গেলে জিনিস খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে না পড়লে কাট অফ মার্কের কাছাকাছি যাবে, গিয়ে আটকে যাবে। বারবার বলছি, রেকর্ডিং দেওয়া আছে এই কারণে তোমরা বারবার জিনিসগুলো দেখো, না ক্লিয়ার করলে পরের ক্লাসগুলো কিন্তু পুরোপুরি মাথার উপর দিয়ে যাবে। কারণ যত দিন যাবে ক্লাসের লেভেল কিন্তু আস্তে আস্তে হাই হবে, কারণ সেই কঠিন চ্যাপ্টার গুলো পরের দিকে হয়, সহজ চ্যাপ্টার গুলো আগে হয়।
এই জন্য সেই অনুযায়ী কিন্তু সিলেবাস সাজানো রয়েছে, যাতে তোমরা আগের ক্লাসটা মনে রাখলে পরের ক্লাসটা করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এবার হচ্ছে কিছু রেপো এবং রেডি রিভার্স কন্ট্রাক্ট বলা হয়, কিছু রেপো চুক্তি আর কিছু রেডি ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে। দেখো জিনিসটা কি, খুবই সিম্পল একটা জিনিস। যদি রেপো বা ভবিষ্যতের চুক্তি বা পুনরায় কিনে নেওয়ার চুক্তি, যেটাকে বলা হয় বাই ব্যাক ডিল, এর মাধ্যমে কি করা হয় যে একই সিকিউরিটি কিনে নেওয়ার চুক্তির ভিত্তিতে হয়। অর্থাৎ এখানে একজন বিক্রেতা কোনো সিকিউরিটি বিক্রি করে কম অর্থ সংগ্রহ করে ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরে পুনরায় সেটা কিনে নেওয়ার ভিত্তিতে ভবিষ্যতের দামটা প্রথমেই ঠিক করে নেয়। দেখো অনেক সময় হয়ে থাকে, তোমাদের এক্সাম্পল একটা আমি তোমাদের দিতে পারি, যে তোমরা যদি কোনো সময় মাহেন্দ্রাতে যাও, যে ব্যাংকিং ইনস্টিটিউট হিসেবে একটা মাহেন্দ্রা আছে, আমি তোমাদের একদম এক্সাম্পল হিসেবেই বলছি, তোমরা যদি এক্সাম্পল, যদি আমি তোমাদের একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ব্যাংকিং মাহেন্দ্রায় তুমি যদি আজকে পড়তে যাও, সেখানে তোমাকে একটা গ্রিন কার্ড বলে একটা কার্ড দেবে। ওদের কিরকম কার্ড হয় বলো, গ্রিন কার্ড হয়, সিলভার কার্ড হয়, আর একটা ব্রাউন কার্ড এরকম টাইপের হয়। তো কালার গুলো ঠিকঠাক আমার মনে নেই। কি হয়, একটা ব্যাংকিং এর জন্য পড়ায়, একটা এসএসসি স্টাফ সিলেকশনের জন্য পড়ায়, আরেকটা হয় জেনারেশন কার্ড। মানে জেনারেশন কার্ড মানে কি, তুমি এখন পড়ছো, 25 বছর পরে তোমার ছেলে বা মেয়ে যে হবে তাকে তুমি ওখানে পড়াতে পারবে একটা রিডিউসড রেটে। মানে তুমি আগে থেকেই নির্ধারিত করে নিচ্ছ যে তুমি তোমার ছেলে মেয়ে যেই হবে তাকে তুমি কিছু বছর পরে, 24 বছর বা 25 বছর পরে তুমি তাকে ওখানেই পড়াবে। এটা হচ্ছে জেনারেশন কার্ড হিসেবে বলা হয়ে থাকে। মানে তুমি যখন কোনো একটা সিকিউরিটি এইভাবে কিনতে যাবে, তুমি কিন্তু আগে থেকে নির্ধারণ করে নেবে যে এই সিকিউরিটি আমি 10 বছর পরে কিনবো, এই মুহূর্তে আমি কিনবো না, 10 বছর পরে কিনবো, এই টাকাতে কিনবো। তাকে তুমি, তার মানে তুমি 10 বছর আগে থেকে, যবে তুমি কিনবে 10 বছর আগে থেকেই তুমি ঠিক করলে যে এই দামে আমি কিন্তু সেই সময় কিনবো। তাহলে সেটা যে সেলার হবে, যে বায়ার হবে, তাদের দুজনের মধ্যে একটা ভাবনা চিন্তা থাকবে, যেরকম হবে যে এটা আমার এখন টাকা নেই, কিন্তু আমি আস্তে আস্তে টাকা কালেক্ট করে আমি এটা কিনবো, এবং এখন যদি সেটার দাম 10 টাকা হয়, 10 বছর পরে আমি সেটাকে 100 টাকা দিয়ে কিনবো। অবশ্যই সে 10 বছর পরে 10 টাকার রেটে তোমাকে বিক্রি করবে না, কিছুটা তো ইনক্রিজ রেটেই বিক্রি করবে। এবার দুজনের রিস্ক থাকছে, যদি সেই টাইমে যদি ভালো ইনক্রিজ করে যায়, মানে যদি সেই, মানে যে বিক্রি করছে তার যদি ভালো না চলে, তাহলে কি হবে, সে কিন্তু তখন সে লাভবান হবে, কিন্তু যে লোকটা বিক্রি করছে তার যদি বিজনেসটা ভালো চলে যায়, তখন কিন্তু সে 10 বছর পরে সেই জিনিসটার জন্য সে যদি 1000 টাকা ডিমান্ড করতো, কিন্তু সে বাধ্য থাকবে সেই জিনিসটাকে 10 টাকায় বিক্রি করতে। তাহলে দুজনেরই দেখা একটা রিস্ক কিন্তু কাজ করছে এই রেপো বা রেডি ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে। তাহলে রেপো চুক্তি বা ভবিষ্যতের চুক্তির ব্যাপারটা কি বোঝা গেল? এটা জেনারেলি দুটো ব্যাংকের মধ্যে হয়ে থাকে, আর ভারতের রিজার্ভ ব্যাংকের বাজারে অর্থ যোগানের ক্ষেত্রে অন্য ব্যাংকের সাথে এরকম সিকিউরিটি চুক্তি করা হয়ে থাকে। যেরকম দুটো ব্যাংক যারা লং টার্মের জন্য ঋণ দিয়ে থাকে, তারা নির্ধারণ করেই থাকে যে পরবর্তীকালে এই ব্যাংকের যে শেয়ারটা আমি কিনে নেব। তাহলে এটা আগে থেকে ডিসাইড হয় যে 5 বছর পরে যে কোনো একটা ব্যাংক হয়তো এই মুহূর্তে লস খাচ্ছে, তাহলে সেই চাইছে এই সময় না বিক্রি করে 10 বছর পরে সে বিক্রি করতে। তাহলে এখন যেই ব্যাংক ইন্টারেস্টেড হবে, সে চাইলে সেই ব্যাংকটা কিনে নিতে পারে। তাহলে দুটোই হতে পারে জিনিসটা। ব্যাপারটা বোঝা গেছে না? অন্য কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবো? কি বললাম যদি বুঝতে না পারো বলো, আমি অন্য কিছু বোঝানোর চেষ্টা করব, আর যদি বুঝে যাও তাহলে আমি অর্গানাইজড মানি ব্যাংকিং সিস্টেমের মধ্যে ঢুকবো। রিয়া, সৌম্যজিৎ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো তাহলে আমি ঢুকছি অর্গানাইজড ব্যাংকিং সেক্টরের মধ্যে। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরের মধ্যে পড়ে অর্গানাইজড ব্যাংকিং সেক্টর। অর্থাৎ আমরা ব্যাংকিং এটা পড়ে নেব, এবং এই ম্যাক্সিমাম জিনিসটা আমাদের কিন্তু রিজার্ভ ব্যাংকের চ্যাপ্টারে যেটা পড়বো তার ম্যাক্সিমাম পার্ট আমাদের এখানে পড়া হয়ে যাবে। এখানে যদি ভালো করে জিনিস পড়ে নাও, তাহলে কিন্তু রিজার্ভ ব্যাংক চ্যাপ্টার আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং বুঝতে কোনো রকমের অসুবিধে হবে না। ওকে, এই কারণে দেখো সংগঠিত ব্যাংকের বাজারের মূলত আছে বাণিজ্যিক কোঅপারেটিভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। তাহলে যেগুলো অর্গানাইজড ব্যাংকের মধ্যে, এই ব্যাংকগুলো কি করে থাকে, বিভিন্ন লেনদেন করে মুদ্রার বাজারে, বা 1 বছরের জন্য কিছু ঋণ দেয়, বাজারে অর্থের যোগান নিয়ন্ত্রণ করা,
এগুলো বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে এই ব্যাংক করে থাকে, এই ব্যাংকগুলো। তাহলে কি করে, যে যখন মার্কেটে টাকার খুব বেশি প্রয়োজন রয়েছে তখন কি করবে, ব্যাংকের রেটকে চেঞ্জ করবে। যখন টাকার প্রয়োজন বেশি হয়েছে তখনও এক ধরনের পদ্ধতি গ্রহণ করবে। তাহলে সেই পদ্ধতিগুলো আমাদের জানতে হবে, কিভাবে বাজারে বা মার্কেটের মধ্যে অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ মার্কেটের মধ্যে কম পরিমাণে অর্থ দিতে গেলে কি করতে হবে, বেশি পরিমাণে অর্থ দিতে গেলে কি করতে হবে, সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে। তো সেই সংক্রান্ত পদ্ধতির মধ্যে প্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। মনে হয় তোমাদের আগের দিন বলেছিলাম সিআরআর কথাটা, যদি বলে থাকি ভালো, আর যদি না বলে থাকি আমি আরেকবার বলছি। যখন বাণিজ্যিক ব্যাংক নগদ অর্থ জমা করলে নির্দিষ্ট অনুপাতে অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়, তখন তাকে নগদ জমার অনুপাত বা সিআরআর বলা হয়ে থাকে। এবং সিআরআর যদি বেড়ে যায় তখন অর্থের যোগান কমে যায়, এবং সিআরআর যদি কমে যায় তাহলে অর্থের যোগান বেড়ে যায়। রিয়া, এটা আমাকে একটু এক্সপ্লেন করো। বলো, এটা আমি বলেছিলাম আগের দিন, এক্সপ্লেন করো। পারবে না সাইলেন্ট? বলো। মধুমিতা, কার্তিক, বলা যাবে না সাইলেন্ট? বলো। বলে দিন স্যার। আচ্ছা, সব গুবলেট হয়ে গেছে। বলো বলো। মানে ব্যাংক থেকে কোনো হচ্ছে টাকা নিতে গেলে মানে সেটা হচ্ছে তার বিনিময়ে কিছু অ্যাসেট জমা রাখতে হয় এবার নির্দিষ্ট টার্মের জন্য। আচ্ছা, হলো না, অ্যান্সার হলো না। সিআরআর জিনিসটা কি, হলো না অ্যান্সার। ওকে, দেখো, তোমাদের আগের দিনে আমি বলেছিলাম, হয়তো ভুলে গেছো। দেখো বলে দিচ্ছি, দেখো। সাপোজ কোন একটা তোমার কাছে হয়তো হঠাৎ করে তুমি লটারিতে 100 কোটি টাকা জিতে গেছো, ঠিক আছে? তাহলে 100 কোটি টাকা দেখে তুমি কি বললে, কি ভাববে, যে আমি 100 কোটি টাকা জিতেছি, আমি একটা ব্যাংক খুলে নেবো। ঠিক আছে, তুমি ব্যাংক খুলতে গেলে, ব্যাংক খুলতে গিয়ে তাহলে তুমি গিয়ে ব্যাংক খুলে দিলেই তো হবে না, তোমাকে যেতে হবে একটা সংস্থার কাছে যার নাম হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের কাছে গিয়ে তুমি বললে আমার কাছে 100 কোটি টাকা আছে, আমি ব্যাংক খুলবো। রিজার্ভ ব্যাংক বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাংক খুলবে, কোনো অসুবিধা নেই। তুমি কি করো, আমার কাছে 220 কোটি টাকা জমা রাখো, বাকি 80 কোটি টাকা নিয়ে তুমি বিজনেস করো। আমি তোমাকে 100 কোটি টাকা, তোমাকে আমার কাছে 1 কোটি টাকা জমা রাখতে হবে, আমি টাকাটা নেবো না, তোমার টাকা তোমারই থাকবে, তুমি ব্যবসা করবে, কিন্তু আমাকে 1 কোটি টাকা আমার কাছে জমা রাখতে হবে। কেন? যদি তুমি কোথাও পালিয়ে যাও, যদি তুমি দেউলিয়া হয়ে যাও, তাহলে সেই লোকগুলাকে তো আমাকে টাকা দিতে হবে, তাহলে সেই হিসাবে আমাকে তোমার কিছু টাকা জমা রাখতে হবে। তাহলে ব্যাংক কি করলো, 20 টাকা জমা রাখবে, আর তোমাকে বললো তুমি 80 টাকা দিয়ে বাণিজ্য করো। তাহলে এই 20 টাকা জমা রাখা, ব্যাংক চাইলে এইটা 20 টাকার পরিবর্তে ব্যাংক এটাকে 25 টাকাও করতে পারে, ব্যাংক এটাকে 15 টাকাও করতে পারে, সেটা ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের নিজস্ব ব্যাপার। তাহলে এটা কিন্তু প্রত্যেক দিনই এই অ্যামাউন্টটা পরিবর্তন হয়, মানে জেনারেলি হিউজ পরিবর্তন হয় না, 0.001% বা 0.2%, 0.3% চেঞ্জ হতে পারে। ওকে, জেনারেলি যদি বড় রকমের কোনো পলিসি না হয় ততক্ষণ এটা চেঞ্জ হয় না। এই টাকাটা জমা রাখলো, সেটা একটা রেশিও হিসেবে জমা রাখলো, মানে 100 টাকার 2.25% জমা রাখলো, 100 টাকা 20% জমা রাখলো, এটা 15% জমা রাখলো, তাহলে একটা রেশিওতে, মানে 15:85 বা 80:20, 20:80, তাহলে একটা রেশিওতে টাকাটা তো রিজার্ভ ব্যাংক জমা রাখছে। এই রেশিওটাকে বলা হয় সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। সবার বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ হোয়াট ইজ স্যার। সিআরআর? ওকে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, না হলে গন্ডগোল হবে কিন্তু। এবার ব্যাংক রেট কি? ব্যাংক যে হারে, সুদের হারে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে রিজার্ভ ব্যাংক ঋণ দিয়ে থাকে তাকে বলা হয় ব্যাংক রেট। অর্থাৎ রিজার্ভ ব্যাংক হয়তো এসবিআই এর টাকার প্রয়োজন হলো, তখন কি করছে, রিজার্ভ ব্যাংকের কাছে বলবে আমাকে একটু টাকা দাও। তাহলে রিজার্ভ ব্যাংক কি করবে, হ্যাঁ আমি ধার দিচ্ছি, আমাকে একটা সুদ দিতে হবে। সেই যে পরিমাণ সুদ বা ইন্টারেস্ট রেট ব্যাংক দেবে, ব্যাংক যেই রেট
রিজার্ভ ব্যাংক যে রেটে বাণিজ্যিক ব্যাংকে সুদ দেবে তাকে বলা হবে ব্যাংক রেট। অর্থাৎ ব্যাংক রেট কমে গেলে বাজারে অর্থের যোগান বেড়ে যায়। তাহলে ভাবো যে রিজার্ভ ব্যাংক কম ইন্টারেস্টে লোন দেয়, তখন বাণিজ্যিক ব্যাংক কি করবে? বেশি পরিমাণে টাকার লোন নেবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের হাতে বেশি পরিমাণে টাকা তুলে তারা বেশি পরিমাণে ঋণ দেবে, ফলে বাজারে অর্থের যোগান বেড়ে যাবে, মুদ্রাস্ফীতির পরিমাণ দেখা দিতে পারে। তার মানে রিজার্ভ ব্যাংক এইভাবে কিন্তু মেনটেন করে একটা ইকোনমির মধ্যে। বোঝা গেছে? এটা রিজার্ভ ব্যাংক রেটটা কি। যদি অপোজিটটা হয়, যে কোন রিজার্ভ ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকের কাছে ঋণ নিয়ে থাকে, তখন সেটাকে বলবো রিভার্স রেপো রেট। তখন সেটাকে বলবো কি? রিভার্স রেপো রেট। ওকে, সবাই ক্লিয়ার? রেপো রেট কি, রেপো রেট ব্যাংক রেট কি, বোঝা গেল? রিজার্ভ ব্যাংক কি অন্য ব্যাংক থেকে নেয়? হ্যাঁ নিশ্চয়ই, কেন নেবে না? রিজার্ভ ব্যাংক হচ্ছে ঋণ নেবে না কেন? যদি মনে হয় বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকার প্রয়োজন কম রয়েছে, তখন বললো যে আমাকে ঋণ দিতে হবে, কেন নেবে না? প্রত্যেকেই নিয়ে থাকে। টাকা কমানো বাড়ানোর ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকও কিন্তু ঋণ থাকে, প্রত্যেকেই নিয়ে থাকে। ঋণ মানে রিজার্ভ ব্যাংক মানে নিজের কাজের জন্য নেয়। রিজার্ভ ব্যাংক সবসময় কাজ করে আমাদের ওয়েলফেয়ারের জন্য, আমাদের ইকোনমি যাতে ঠিকঠাক ভাবে কাজ করে, সেই হিসেবে ঋণ নিয়ে থাকে। ঠিক আছে? কিন্তু অন্যান্য কমার্শিয়াল ব্যাংক কি করে? নিজের প্রফিটের জন্য কাজ করে থাকে। রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক বা আমাদের ইন্ডিয়ার যে অর্থনীতি রয়েছে সেটাকে সুদৃঢ় করা, কোনো প্রফিটেবল অর্গানাইজেশন নয় কিন্তু। ওকে, আচ্ছা এবার দেখো এসএলআর কি। এসএলআর হচ্ছে 1949 সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে 1949 ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে নির্ধারণ করা হয় যে প্রত্যেক বাণিজ্যিক সংস্থা তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাজ এ অ্যাসেট হিসেবে রাখতে বাধ্য থাকবে। যখন 1949 করা হয় তখন বলা হয় যে প্রত্যেককে যে পরিমাণ একটা পরিমাণ টাকা অ্যাসেট হিসেবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে, যেটাকে বলা হয় লিকুইড অ্যাসেট। তাহলে অরিজিনালি সোনা কেন, অন্য কোনো ধাতু নয় কেন? হোয়াই সোনা, হোয়াই গোল্ড, কেন বলতে পারবে কেউ? হোয়াই গোল্ড, গোল্ডকে কেন অ্যাসেট হিসেবে রাখা হয়? আমাদের দেখে মাটা সব সোনার গয়না করে রেখে দেয়, কেন করে রেখে দেয়? সোনা পড়তে ভালো লাগে নাকি অন্য কোনো কারণ আছে? সেটা দাম বেশি, ভবিষ্যতে তাই কি? মূল্যবান হতো। সোনার থেকে তো প্ল্যাটিনাম দাম বেশি গো। সোনা হচ্ছে সহজে ক্ষয়ে যায় না। সহজে ক্ষয়ে যায় না, এবং এবং আরেকটা কথা আছে, বলো বলো। মানে নষ্ট হয় না সহজে। সহজে ক্ষয়ে যায় না, নষ্ট হয় না, একই ব্যাপার। আরেকটা কথা যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সোনা সমস্ত দেশ অ্যাকসেপ্ট করে। এটা কিন্তু আরেকটা কজ, যে গোল্ড ব্যাপারটাকে সমস্ত দেশ অ্যাকসেপ্ট করে, যেমন মার্কিন ডলারকে সমস্ত দেশ অ্যাকসেপ্ট করে, সেরকম সোনাকেও কিন্তু সমস্ত দেশ অ্যাকসেপ্ট করে। এই কারণে আমরা কিন্তু অ্যাজ এ লিকুইড অ্যাসেট হিসেবে গোল্ড জমা রাখি, এবং সমস্ত দেশ গ্রহণ করে বলেই আমরা কিন্তু সোনাকে বলি। এই জন্য এসএলআর কে বলা হয়, অর্থাৎ যে পরিমাণ টাকা বাণিজ্যিক ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয় অ্যাজ এ ফর্ম অফ গোল্ড, তাকে বলা হয় লিকুইড অ্যাসেট, যেটাকে বলা হয় এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। লিকুইড অ্যাসেট মানে হচ্ছে সোনা। সোনাকে তরল করে সোনা নয়, সোনার বাট হিসেবেই রাখা হয়। আর সেই সোনাটা তুমি যদি 1 কেজি সোনা রাখো, 50 বছর পর সেটা 1 কেজি থাকবে, 50 কেজিও হয়ে যাবে না, আর 110 কেজিও হয়ে যাবে না। এই জন্য গোল্ড রাখা হয়। আচ্ছা এবার দেখো, আজকে মোটামুটি লাস্ট এখানে করব রেপো রেট আর রিভার্স রেপো রেট। যদি কম টার্মের জন্য কোনো ব্যাংকে লোন দেওয়া হয়, সেটাকে বলা হয় রেপো রেট। দেখো ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে একটা বেসিক পার্থক্য, যে ব্যাংক রেটে আমরা বললাম যে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে যে হারে ঋণ দেয় তাকে ব্যাংক রেট বলা হয়। সেম ব্যাপার, ব্যাংক রেট যদি শর্ট টার্মের জন্য হয়ে থাকে, অর্থাৎ ব্যাংকটি সুদের হারে রিজার্ভ ব্যাংক থেকে যে টাকা ধার নেয় তাকে বলা হয় রেপো রেট। যদি লং টার্মের জন্য যে টাকা নেবে তাকে বলা হবে ব্যাংক রেট, যদি শর্ট টার্মের জন্য নেওয়া হয় তাকে বলা হবে রেপো রেট। আর যদি উল্টো হয়ে থাকে, রিজার্ভ ব্যাংক যদি শর্ট টার্মের জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকে, তখন বলা হবে রিভার্স রেপো রেট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখো, ব্যাংক রেট হলো যেটা যে পরিমাণ ইন্টারেস্ট রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংকে ঋণ হিসেবে দেখবে তাকে বলা হবে ব্যাংক রেট,
ওকে, যেটা হবে শর্ট টার্মের জন্য যদি এইরকম ঋণ হয় তাকে বলবো শর্ট টার্মের জন্য, যদি বলা হয় তাকে বলবো রেপো রেট। আর যদি উল্টো হয়, শর্ট টার্মের জন্য যদি উল্টো হয় তখন তাকে বলবো রিভার্স রেপো রেট। ওকে, এবং যদি রেপো রেট আর রিভার্স রেপো রেট হয় যখন বাজারে অর্থের যোগান কমে যায় বা বেড়ে যায় তখন রিভার্স রেট এবং রিভার্স রেপো রেটের পরিবর্তন হয়। ওকে, দেখো স্যার বুঝেছে? হ্যাঁ ওকে, সবার ক্লিয়ার এতটা? ওকে, নেক্সট দিন আমরা মিউচুয়াল ফান্ড থেকে করব। ওকে, তোমরা এটা মোটামুটি যেটা বললাম রেকর্ডিংটা আমি দিচ্ছি, তোমাদের একটু ভালো করে পড়ে নাও। আগের দিনের ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা একটু পড়ে নেবে। যদি দুটো জায়গা ক্লিয়ার না হয় আমরা কিন্তু পরের ক্লাসগুলোতে আমাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।